এতস্মৈ পুনরস্মরণীয় জলায় নমঃ। ওম এতস্মৈ। গুড ইভিনিং বাইডি বন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগ। তোমরা সকল কিরাম আছো বাইডি বন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকেও ভালো থাকবে। আজকে আমি ওই তাড়াতাড়ি করে রান্না বান্নাটা সারে তারপরে যাব একটু মন্দিরই। অবশ্য হলো বেশি পদ আজকে রান্না করব না, ফ্রিজি টিরিজি যা আছে আগেরটা তাই বের করে গরম করে খেয়ে নেবে যারা যারা খাবে। আর আমি আজকে খাবো না, কারণ হচ্ছে ওই আজকে হলো গণেশ চতুর্থী, ওই জন্যই ওই একটু মন্দিরের দিক যাব। সেই জন্যই ওই তাড়াতাড়ি এমন একটা পদ করতে হবে যে পদটায় আর কি মেলা ভাত খাওয়া হয়ে যায় এবং মুখরোচক হয়। আমি ওই ইলিশ মাছটারে লাউ পাতায় ভাপাবো, সেই জন্যই কাঁচামরিচ আর কাঁচা জিরে আমি বেটে নিচ্ছি। আজকে হলো ভাদ্র মাসের 21 তারিখ আর সেপ্টেম্বরের 7 তারিখ শনিবার, গণেশ চতুর্থী। সেই আমাকে ওই যে মন্দিরে আমি যাব, কাছাকাছি মন্দিরই আর কি, এই মন্দিরটা হচ্ছে মেরুল। এই মন্দিরটায় আগে গণেশ পুজো কোনো সময় ওই নেই, এবার প্রথম হবে, এই জন্যই আর কি যাব। প্রথমবার পুজো হতেছে, কাছাকাছি আছে, সেই জন্যই যাব আর কি। তাই এই রান্নাটা শেষ করে থুয়ে তারপরে আমি মন্দিরে যাব। চলো রান্নাটা আগে শেষ করি। এই কাঁচা জিরে আর কাঁচামরিচ বাটা করে আর একটু সরিষা বাটা করে তারপরে কিন্তু আর কিছু আমার এই রান্নাটাই লাগবে না, এই বাফা ইলিশে আর কিছু লাগবে না। তাই এই মশলাটা যদি আমি ব্লেন্ডারে করি তাহলে কিন্তু এই যে বাটা মশলায় যে স্বাদ গ্রানটা হবে সেটা কিন্তু এই ব্লেন্ডারে করলে আসবে না। বা হচ্ছে তোমার ওই গুঁড়ো মশলা, সেটাও সব কিছুর গুঁড়োই তো আজকাল পাওয়া যায়। একটু কালো সরিষা বেটে নেব, এটাই কিন্তু একটু কালো সরিষা দিলে ঝাঁঝটা বেশি হয়। সাদা সরিষাও দেওয়া যায়, কিন্তু সাদা সরিষায় ঝাঁঝালোটা ঝাঁঝ ভাবটা আসে না, ওই জন্যই কালো সরিষাটা দেব। দিয়ে আমি মাছটায় সুন্দর করে মাখাইয়ে তারপরে আমি আধা ঘন্টা বা 1 ঘন্টা, আধা ঘন্টা 45 মিনিট এরকম রাখলেই হবে, রেখে দেবো। একটু কাঁচা সরিষার তেল ডালিয়ে মাখায় নিয়ে আধা ঘন্টার মতন রেখে দেবো। আধা ঘন্টা পরে আমি এই লাউ পাতাগুলো ছিঁড়ে নিয়ে তারপরে পাতায় একটা করে মুড়ে নেব। সব একটু বড় বড় দেখে লাউ পাতাগুলো কেটে নেব আর কি। এই লাউ পাতাটায় হয় কি, ওই কুমড়ো পাতায় যেমন সুন্দর মিশে যায় মাছের সাথে গলে, এবং ভাতের সাথে খাতেও সুন্দর গলে যায় কুমড়ো পাতা, চাল কুমড়ো পাতা হোক, মিষ্টি কুমড়ো পাতা হোক, কুমড়ো পাতা আর কি। কিন্তু লাউ পাতা ওরকম সুন্দর ফাইনভাবে গলে না, একটু ছোটা ভাব হয়। তারপরে যদি ওই লাউ পাতাটারে ওই ছোটা ভাব বলি খাতি অসুবিধে মনে করলি পারে, যতই আমি জাল দিই না কেন, যতই সিদ্ধ হোক না কেন, ওটা ওরকম ছোটা ভাব থাকবেই। তাহলে পরে ওই পাটায় আর একবার একটু বাইটে নিলি পাতাগুলো সুন্দর আর কি ভাতের সাথে মিলে যায়। ইচ্ছে পাটায় হলো সিদ্ধ করার পরে বের করে ফিরে একটু ডইলে ভিসেও নেওয়া যায়, আবার যদি দরকার না লাগে ওই একটু ওরকম করে যাগো অসুবিধে না হয়, তারা এমনি খাওয়াও যায়, ভাতের সাথে অসুবিধে হয় না। কিন্তু কুমড়ো পাতাটা ভালো গলে যায় লাউ পাতার চেয়ে। তা কুমড়ো পাতা পাই নেই জন্যই আমি আজকে লাউ পাতা দিচ্ছি। আমার বারান্দায় আছে, গাছ ছোটো রয়েছে, ওই জন্য আজকে আর সিঁড়ি নেই। গাছগুলো বড় হলি তারপর আস্তে আস্তে ছেড়বো। এখন আমি ওই ছোটো কচি পাতাও 2-1টা নিয়েছি, তার মধ্যে বড় পাতা দিয়ে একটা মাছে মশলা মায়ে মুড়ে তারপরে আমি এই স্টিলের পাত্রের মধ্যে থুচ্ছি। এরকম করে সব কটা মাছ আমি মুড়ে দেবো। এইভাবে করে আবার তাওয়ার পরে রেখে অনেকে আবার তাওয়ার পরে রেখে ওই করে তেলে দিয়ে পোড়াও করে, সেটাও আর একটা টেস্ট হয়। ভাপ দেয় একরকম টেস্ট, আর পোড়ায় সেটাও আর একরকম টেস্ট। এরকম করে ঝোল রান্নাচ্ছে এইগুলো কিন্তু আর বেশি ভালো লাগে, বেশি ভাত খাওয়া যায় এ দিয়ে। সব কটা মাছ আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি মশলা ডুক সব এই নিচে যেটুক আছে সবটুকু আমি দিয়ে এই শেষেরটা মোড়ায় দিয়ে দেবো। ও পাশে আমি জল ফুটোতে দিয়ে আইছি, জল ফুটে যাচ্ছে আড়ির মধ্যে, ওই সেই আড়ির মধ্যে আমি এই স্টিলের পাত্রটা এখন এইভাবে বসায় দেব। এই যে জল ফুটোতে দিয়ে গেলাম, জল ফুটে গেছে, এখানে আমি একটা চাপা দিয়ে রাখবো হচ্ছে এই ফুতা দিয়ে সুন্দর করে। এবার আমি ওই 1 ঘন্টার মতন এই আস্তে আস্তে জাল দিয়ে ফুটোয়ে 1 ঘন্টার মতন পরে আমি রেখে চলে আইছি নিয়ে, 1 ঘন্টা পরে আর কি। এবার দেখাই তোমাকে যে কী রকমের বাফানো হয়েছে 1 ঘন্টা পরে। এই দেখো
এই যে সুন্দর মতন হয়ে গেছে, কিন্তু ওই ওই লাউ পাতা তো ওই যে কলাম না একটু কম গলে, সেজন্য একটু পাতাগুলো কম করেছে। যে কী সুন্দর একটা ঘিরান আসতেছে, ঘিরানেই বোঝা যাচ্ছে যে কীরকম টেস্ট, মানে ফাইন সুঘ্রাণ ছুটতেছে। এইবার আমি স্নান করে চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। রান্নাবান্না হয়ে গেছে, চলো যা যাক এবার মন্দিরের দিক। এই ফুলির মালা গাছ, গেন্দা ফুলির মালা গাছ নিয়ে আমি এবার মন্দিরে চলে যাব। মন্দিরই হচ্ছে মানে আর কি অনেক দূর না, একেবারে কাছাকাছিও না, মেরুল আর কি। আমি হলো রামপুরায় আর মেরুল মন্দিরে যাব, এই অল্প দূর আর কি। লিফটির মধ্যে উঠলি হয় কি, বাগনিরে নিয়ে যাচ্ছে সাথে, ওই আয়নার দিকে আর কি সবাই লিফটে যাই একটু তাকানো হয়, চারিদিকে আয়না, সেই জন্য লিফটির মধ্যে করে একটু এদিক ওদিক তাকায়, সব ঠিকঠাক আছে নাকি দেওয়া হয়। এবার আমরা বেরোয় পড়েছি এলো মন্দিরের উদ্দেশ্যে। এই যে কাছাকাছি অলি হোক, মানে আর কি দূর হোক আর কাছাকাছি হোক, জেনেই হোক না কেন, একেবারে মন্দিরে তো আইটে যাওয়া যায় না, সেই জন্যই আবার একটু বাসে ওঠা লাগতেছে। আমি এই গণেশ চতুর্থীতে আগে কোনো সময় যাইনি, আজকে প্রথমবারই যাচ্ছি, আর প্রথমবারই উপোস করেছি গণেশ পুজোর অঞ্জলি দেব করে। অন্য বছর ওই আমার দ্বারের মন্দিরই পুজো ওই নয়, এবার প্রথম হচ্ছে, এবার প্রথমবারই যাচ্ছি। আর ওই জন্য অন্য বছর যে দূরে অনেক জায়গায় হয়, সেই সব দূরেও আমি আর যাইনি। অবশ্য অনেক জায়গায়, মানে আমাদের দেশে তো আর মেলা আশেপাশে দু একটা মন্দিরই হয়, ছাড়া অনেক বড় করে আড়ম্বর করে এসব উৎসব টুৎসব হয় না। অন্য মানে আর কি অন্য অঞ্চলে হিন্দুস্থানিরা করে 8-10 দিন ব্যাপী এই অনুষ্ঠান। আবার অনেক অঞ্চলে ওরকমের 7 দিন 3 দিন, মানে একদিনই শেষ হয়ে যায় না, অল্প সময়ই শেষ হয়ে যায় না, কয়েকদিন ধরে হয়। তাই এখানে এই প্রথমবার এবার পুজো দিচ্ছে পাশের মন্দিরই, ওই জন্য এই মন্দিরে আইসি বাড্ডায়, মেরুল মন্দিরে আর কি। এখানে দেখো তোমাকে আলপনাটা দেখাতেছি, প্রথমের গেটের ঢুকেই যে আলপনাটা, সেইটা একটু তোমাকে দেখাতেছি আর কি। সুন্দর আলপনা দিছে একেবারে দুয়ারে। এই গণেশ পুজোরে আবার নানানজনে নানান রকমের, একজনে এক রকমের নাম দে। কেউ কয় বরদা, কেউ কয় চতুর্থী, আবার কেউ সিদ্ধি বিনায়ক ব্রতম কয়, আবার কেউ গণেশ পুজোই কয় সৌভাগ্য চতুর্থী ব্রত, মানে সৌভাগ্য চতুর্থী ব্রতও কয়। গণেশ চতুর্থী কয়, অত্র পার্বতী পূজা, হরিতালি চতুর্থী, নানানজনে নানান রকম কয় এই পুজোরে আর কি। এই গণেশ পুজোর এটা তো চতুর্থী, মানে আর কি চতুর্থীটা আসলে হচ্ছে তিথি, চতুর্থী তিথি, এই জন্যই চতুর্থী নাম। সেপ্টেম্বরের 2 তারিখ গেছে হচ্ছে অমাবস্যা। সেই অমাবস্যার পরে প্রথমা দ্বিতীয়া, মানে চাঁদের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এরম করে যে চতুর্থ দিন আইছে 4 দিন, সেই চতুর্থীর আর কি 4 দিনের দিন আর কি চতুর্থী। সেই চতুর্থীতে হয় এই গণেশ পুজোটা ভাদ্র মাসের, এই জন্যই হচ্ছে চতুর্থী নাম হয়েছে। গণেশ হচ্ছে সিদ্ধিদাতা। ওই গণেশকে পুজো করলে সিদ্ধি লাভ হয়। সিদ্ধি লাভ মানে ধন সম্পদ। ওই মা লক্ষ্মীরে পুজো করলে যেমন ধন সম্পত্তির বাড়ে, বা উনি ধন সম্পত্তির দান করেন, গণেশও ওরকম একজন সিদ্ধিদাতা। গণেশ পুজো করলে পরে ব্যবসা আয় উন্নতি ভালো হয়, ব্যবসা বাণিজ্য সৌভাগ্য খুলে যায়, এগুলোই আর কি। এই জন্যই আর কি গণেশ পুজো করে সবাই। এক ফাজে ওই যে যারা হলো দোকানপাট, মানে ব্যবসা বাণিজ্য যারা করে, বিশেষ করে দোকানপাটে সব যে কোনো দোকান, যে কোনো ব্যবসার যে কোনো দোকানের প্রতিষ্ঠানে, বা কাপড় চোপড় হোক বা কোনো কসমেটিক্স হোক, মানে বিশেষ করে সনাতন ধর্ম অবলম্বী যারা, সবার দোকানে গণেশের মূর্তি থাকে এবং গণেশের আরাধনা করে, তারে সিদ্ধি লাভ করার জন্যে তার উপাসনা করে সবাই। এই গণেশ যাতে সব বাধা বিপত্তি কাটায়, সমৃদ্ধি, সব কিছু সুখ সমৃদ্ধি আয় উন্নতি সব কিছু বাধা কেটে যায়, সব কিছু যদি কোনো খারাপ শনির দশা হোক, রাহুর দশা হোক, এগুলো থাকে, সেইগুলো সব কাটায় দিয়ে যেন সব সিদ্ধি লাভের দিক আগায় নিয়ে যায়। সেই জন্য হচ্ছে এই গণেশ পুজোটার উদ্দেশ্য, সবাইরে ভালো রাখে, শান্তিতে রাখে, সেই জন্য এই গণেশ পুজোটা করে সবাই। পুজো আরম্ভ হয়ে গেছে, এদিকে আমাকে এখন পুজো শুরু হয়ে গেছে। বড় জায়গা না মন্দিরের মধ্যে, ওই জন্যই মেলা লোকজন চারিদার দাঁড়ায় থাকা লাগতেছে। চেয়ারও অত বেশি চেয়ার না, আবার বসার জায়গাও অত বেশি
পর্যাপ্ত পরিমাণ না, ওই যে পরিমাণ লোক আইছে সেই পরিমাণে অত বসার জায়গায় হচ্ছে না। আবার গরমও প্রচণ্ড গরম, কিন্তু এত গরম একেবারে টিকা যাচ্ছে না, জমের গরম। ফ্যান দিছে, ফ্যান দেওয়ার পরে ওই জায়গা প্রচণ্ড গরম। সবাই অপেক্ষা করতেছে অঞ্জলি দেওয়ার জন্য, উপোস করে বসে আছে, সবাই অঞ্জলি দেবে। এদিক পুজো প্রায় শেষ হয়ে আসতেছে, আরতি শুরু হবে এখন। আরতিটা হয়ে গেলি তারপরে হচ্ছে ওই অঞ্জলি দেওয়া হবে। অঞ্জলিটা দেওয়ার পরে প্রসাদ বিতরণ হবে এখনের মতন, তারপরে আবার সন্ধ্যেবেলায় কীর্তন হবে। আজকের ব্লগ এই পর্যন্ত। ভাইটি বন্ধুরা, তোমরা সকলে ভালো থাও, সুস্থ থাও, সকল ভালো রাখো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে। সিদ্ধিদাতা সবার মঙ্গল করুক, সবার সিদ্ধি লাভ করার যোগ্যতা প্রদান করুক, সবার ভালো হোক।